নির্দিষ্ট অ্যামাউন্ট অফ মানি তোমাকে মানে পে করব আমি। সাথে, সাথে তুমি যে আমাকে সার্ভিসটা প্রোভাইড করছো, কনসালটেন্সিটা করছো সেজন্য তুমিও একটা ফি তুমি ডিজার্ভ করো বা তোমাকে একটা ফি আমাকে প্রোভাইড করতে হবে। তার মানে হচ্ছে যে এইরকম ধরনের প্রজেক্টের ক্ষেত্রে যে একটা হচ্ছে কন্ট্রাকচুয়াল মানির সাথে তোমার একটা ফি এড করে দেওয়া হবে। এটাকে বলে কস্ট প্লাস ফি। তোমার কনসালটেন্সি ফি হতে পারে, তোমার আদার্স কিছু সার্ভিস চার্জ হতে পারে, তোমার কিছু হায়ার চার্জ হতে পারে। এবার হচ্ছে গ্রান্টেড ম্যাক্সিমাম প্রাইস। এই গ্রান্টেড ম্যাক্সিমাম প্রাইসটা হচ্ছে যে তোমার কস্ট প্লাস ফি এর সাথে তোমাকে বলা হয়েছে যে মার্কেটে তখন যে দামটা থাকবে সেই দাম অনুসারে তোমারে টাকাটা দিব। সে ফর এক্সাম্পল তোমার কাছ থেকে আমি কিছু ইট নিলাম ফর দা পারপাস অফ দা কনস্ট্রাকশন। কনস্ট্রাকশন পারপাসে নিয়ে আসলাম, আনার পরে তোমার একটা কস্ট আছে, সেটা ইট ৮ টাকা করে দরে দিছো, প্লাস আমি যে ইট নিয়ে আসছি সেজন্য তুমি আমাকে একটা ফি দিছো, সবই ঠিক আছে। এখন যখন বর্তমান মার্কেট প্রাইস আমি তোকে বললাম যে আমাকে ওই নেক্সট ডিসেম্বর মাসে যে দামটা হবে সেই দামটা দিতে হবে। সেইটা হাইয়েস্ট প্রাইস যখন হবে তখন সেই দামটা দিবা। তখন সেটাকে বলে গ্রান্টেড ম্যাক্সিমাম প্রাইস। মানে হচ্ছে যে আমি এটুকু এনশিওর করতে পারি যে দাম কমলে আমি দাম কমাই দেব না, বাট দাম বাড়লে যে দামটা থাকবে সেই দামটা পর্যন্ত আমি তোমাকে পেমেন্ট দিয়ে দেবো। ঠিক আছে? আরেকটা পেমেন্ট সিস্টেম হচ্ছে তোমার, সেটাকে বলে ইউনিট প্রাইস। ইউনিট প্রাইস হচ্ছে যে যদি আমি ১ স্কয়ার ফিট কাজ করি তাহলে তুমি আমাকে ২০০ টাকা দিবা। যদি আমি ২ স্কয়ার ফিট কাজ করি ৪০০ টাকা দিবা। আমি এটাকে মেজারমেন্ট করি, যেকোনো একটা ইউনিট প্রাইসকে মেজারমেন্ট করে আমি তোমাকে পেমেন্ট দেব। এই ৪ ধরনের পেমেন্ট সিস্টেম আছে। এরপরেও বাংলাদেশে আরো অনেক ধরনের পেমেন্ট সিস্টেম আছে পাবা। যে এই ৪ টার একটা মিক্স আপ করে একটা পেমেন্ট সিস্টেম হয়। আবার দেখা যায় যে এই ৪ টার ২ টা মিলে একটা পেমেন্ট সিস্টেম হয়। ঠিক আছে? কোনো কোশ্চেন আছে? এই ব্যাপারে কোনো কোশ্চেন আছে নাকি? এই ব্যাপারে কোনো কোশ্চেন আছে? তো এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে আমরা বলি কনস্ট্রাকশন প্রজেক্ট স্টেজের। একটা কনস্ট্রাকশন যদি করতে যাও কতগুলো স্টেজ আছে, সেই স্টেজ গুলোকে আমরা একটা মানে কি বলা একটা থিওরিটিক্যাল একটা ফরম্যাটে নিয়ে আসছি আমরা, বা একটা আমরা থিওরিটিক্যাল প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসছি। যদিও এগুলো অনেক কিছু মানা হয়, অনেক কিছু মানা হয় না, বাট দ্যাট ইজ দ্য ফান্ডামেন্টাল বা আমরা বলি থিওরিটিক্যাল জিনিসপত্র। তো ফার্স্ট অফ অল যে কোনো একটা প্রজেক্ট কনস্ট্রাকশনে আমরা বলি ডিজাইন। তো এই ডিজাইনের ক্ষেত্রে অনেকগুলো, এই ডিজাইনটার ক্ষেত্রে অনেকগুলো পার্ট আছে। শুধুমাত্র ডিজাইন বলতে আমরা শুধু বুঝাই যে অটোক্যাডে কিছু ডিজাইন, ব্যাপারটা তা না। এই ডিজাইনের মধ্যে তোমার কিছু জিনিস অবশ্যই তোমার মানে অ্যাড থাকবে বা কন্টেন্ট থাকে। যেমন প্রথম হচ্ছে কনসেপচুয়াল বা প্রোগ্রামিং অ্যান্ড ফিজিবিলিটি স্টাডি। তার মানে হচ্ছে তুমি যে প্রজেক্টটা করবা সেই প্রজেক্টের একটা কনসেপচুয়াল মানে থট, একটা বা প্রোগ্রামের একটা কনসেপচুয়াল থট, এবং তোমার এখানে ফিজিবিলিটি স্টাডি থাকবে। এটা টোটাল আমার এই প্রজেক্টের। দেন আমি সেটা দিয়ে আমি কি করব, আমার স্কিমেটিক এর ডিজাইন করব, আমরা যেগুলো প্রিলিমিনারি ডিজাইন বলি। যার মানে হচ্ছে যে একটা রাফ এস্টিমেশন বা রাফ ডিজাইন করব যে আমার কি ম্যাটেরিয়াল লাগতে পারে, আমার কি কালার হবে, কি টেক্সচার হবে, এই জিনিসগুলো। তারপর হচ্ছে ডিজাইন ডেভেলপমেন্ট। এরপর আমি এটাকে ডেভেলপ করব। আমি এটা প্রোডাকশন ড্রয়িং আমরা অনেক সময় বলি। প্রোডাকশন ড্রয়িং মানে হচ্ছে যে আমি এই সিলিন্ডারটা কিভাবে তৈরি করব। আমি এই তৈরি করার জন্য আমার কলাম সাইজটা কেমন হবে, আমার ইয়ার সাইজটা কেমন হবে, আমার বিম সাইজ কেমন হবে, আমার বারান্দা থাকলে বারান্দার লোকেশনটা কেমন হবে, আমার অ্যাস্থেটিক ভিউটা কেমন হবে, এটা আমি 3D স্টুডিও ম্যাক্সে করে আমি দেখলাম, বা আমি এটাকে একটা সিমুলেশন করে দেখলাম। অ্যান্ড দেন হচ্ছে কন্ট্রাক্ট ডকুমেন্টস। আমি তারপরে টোটাল ফাইনাল ডকুমেন্টসটাকে আমার যদি, আমি যদি কোনো থার্ড পার্টি দিয়ে কাজটা করাতে চেষ্টা করি, আমি যদি এটাকে কাউকে দিয়ে হায়ারিং করে কাজটা করতে চাই, আমি তার সাথে কন্ট্যাক্ট করে ফেলবো মানে ডকুমেন্ট দিয়ে যে এই কাজগুলো করতে হবে, এবং এই ডকুমেন্টস, এবং ইউ হ্যাভ টু ডু ইট উইথিন দিস কাইন্ড অফ মানি অর উইথিন দিস মানি। কথা কি বোঝা গেছে নি? কোনো কোশ্চেন আছে এই জায়গাটায়?
আমার যদি বিভিন্ন ধরনের ম্যান পাওয়ার ইনভলভমেন্ট ব্যাপার থাকে সেগুলো এখানে আসলে আমরা ইনক্লুড করে ফেলি আর কি। তো এটা হচ্ছে যে প্রজেক্ট ম্যানেজার, আমরা প্রজেক্ট ম্যানেজারকে অ্যাসাইন করি, কন্ট্যাক্ট অ্যাডমিনিস্ট্রেটর যদি বিভিন্ন অ্যাকাউন্ট সেকশন, সেফটি অ্যান্ড মানে সেফটি সিস্টেম, সিকিউরিটি সিস্টেম, এটাকে এই লোকগুলোকে আমি অ্যাসাইন করি। দেন সুপারিনটেন্ডেন্ট বিভিন্ন ধরনের মানে আমার সুপারিনটেন্ডেন্ট আছে, বিভিন্ন সেকশন ওয়াইজ সুপারিনটেন্ডেন্ট আমি এনগেজ করি। আমার ফিল্ড ইঞ্জিনিয়ার ইয়া করি। তো এখানে দেখো লাস্টের লাইনটা একটু খেয়াল করে দেখো, এখানে বলছে ডিউরিং দ্য প্রি কনস্ট্রাকশন stage a site investigation must be take place. সাইন ইনভেস্টিগেশন হচ্ছে যে আমরা যে প্রিলিমিনারি যখন ফিজিবিলিটি স্টাডি করছিলাম তখন যে সাইটের কন্ডিশন দেখা গেল যে তোমার কাজটা শুরু হইতে 2-3 মাস সময় লেগে গেছে, তখন তোমার সাইটের কন্ডিশনটা কি, সুতরাং তোমার এই প্রি কনস্ট্রাকশন স্টেজে তোমার সাইটটা ভিজিট করতে হবে, সাইটের অ্যাকচুয়াল পজিশন এখন কি আছে, আমাকে নতুন করে কোনো জায়গায় হয়তো সয়েল টেস্ট আবার নতুন করে করতে হবে কিনা। আমি তো সয়েল প্রিলিমিনারি আমি 4টা পয়েন্টে 5টা পয়েন্টে বা 10টা পয়েন্টে সয়েল টেস্ট করছি, এখন আমাকে দেখা গেল জায়গাটা অনেক বড়, আমি আরো বেশি পয়েন্টে সয়েল টেস্ট করে দেখবো যে আসলে সয়েলের লেয়ার গুলো ঠিক আছে কিনা, বা সয়েলের লেয়ার ভিতরে ইন্টারনাল লেয়ার চেঞ্জ হয়ে যেতে পারে, 3 মাসে চেঞ্জ হয়ে যেতে পারে, যেমন পদ্মা ব্রিজে চেঞ্জ হয়ে গেছে সয়েলের লেয়ার, তাই না? সো কোনো কোশ্চেন আছে এই জায়গায়? স্যার পদ্মা ব্রিজে কিরকম চেঞ্জ হয়ে গেছে সয়েলের লেয়ার? সয়েলের লেয়ার হচ্ছে যে ওটা যে পাইলিং যে করছিল প্রায় কত ফিট আমার তো ঠিক এক্স্যাক্টলি মনে নাই, ধরে না তর্কের খাতিরে তোমার হচ্ছে বুঝতে পারছি। 1200 ফিট, হ্যাঁ 1200 ফিট, 1200 ফিট মানে 400 মিটার না, অত না 400 মিটার অত না, ধরো তোমার 600-700 ফিট নিচে তোমার লেয়ার করছে আর কি, 600-700 না 300-400 আর কি। আমরা এমনি বাসা বাড়িতে করি 80-100, আর যদি 20 তলা বিল্ডিং হয় তাহলে করি কত 150, ধরো ওইরকম 300-র মতো আছে, 300-400-র মতো। তো ওইখানে হচ্ছে কি ওটাকে বলা গঙ্গা অববাহিকা বলা হয় আর কি। এটা তো আসলে আমাদের বদ্বীপ ছিল, তো এটার তো ইন্টারনাল উপরের সাবসয়েলটা ঠিক আছে যে আমরা দেখতেছি ওয়াটার ফ্লো করে, কিন্তু পদ্মা ব্রিজটা একটু গঠনটা একটু ভিন্ন, এর বেসিন একটু ভিন্ন। তো দেখা যায় যে যখন ওয়াটার ফ্লো করে তো নরমাল বলতেছি তুমি, আমিও দেখতেছি ওয়াটার ফ্লো করে, তুমিও দেখতেছো ওয়াটার ফ্লো করতেছে, কিন্তু ওর যে সেডিমেন্ট গুলো তো মুভমেন্ট করে, এটা একটা ব্যাপার আছে। এবং একটা স্টেজে তারপরে ওর ভিতরে ইন্টারনাল যে লেয়ার অফ যে সয়েল ছিল ওটার সাথে ওটার বলা হচ্ছে মাড ওয়াটার আর কি, ওটা ফ্লো করে গেছে, ও যে জায়গায় থাকার কথা সেই জায়গা থেকে চলে গেছে, নতুন করে আবার লেয়ার চলে আসছে এখানে, ওটা কন্টিনিউসলি চেঞ্জ হচ্ছে। এটাই হচ্ছে তোমার গঙ্গা অববাহিকা বা মানে গঙ্গা বেসিন বলা হয়, এই বেসিনের একটা অন্যতম বৈশিষ্ট্য। সেই জন্য পদ্মা ব্রিজটা করানো অনেক চ্যালেঞ্জ ছিল। যেটা আমাদের বাসা বাড়ির যে আমরা যে করি, আমরা সাধারণত 40 ফুট পাইলিং করি, 40 ফুট পাইলিং এ দেখা যায় যে আমরা রক সয়েল বা আমরা সলিড সয়েল পাই যাই, ঠিক আছে, কিন্তু পদ্মা ব্রিজে এটা পাওয়া যায় না। নদীতে অবশ্যই দেখা যায় 100-150 মিটার পর্যন্ত কোনো ধরনের রক সয়েলে কোনো খবরই থাকে না, মানে সলিড সয়েলে দেখা যায় 150-200 নিচে রয়েছে সলিড সয়েল, এই জন্য কিন্তু ব্রিজ করা এত চ্যালেঞ্জিং। কথা বোঝা গেছে? জি স্যার। ওকে, তো যে কোনো কাজ তুমি সিমিলটেনিয়াসলি করতে পারো। তুমি ওই আমরা যে বলি আমরা যেটা বললাম ডিজাইন, তুমি ডিজাইন স্টেজের সাথে তুমি প্রি কনস্ট্রাকশন স্টেজটাও কাজ চালিয়ে দিতে পারো। তোমাকে একটা বাদে একটা করতে হবে এরকম কোনো কথা নাই, তুমি সিমিলটেনিয়াসলি কাজ করতে পারো, প্যারালালি কাজটা করতে পারো। দেন তোমার প্রকিউরমেন্ট স্টেজ, তোমার এই স্টেজ দেখতে হবে তোমার আমরা যেটা বলি বিওকিউ, এই যে তোমরা বলো হচ্ছে কোয়ান্টিটি সার্ভেইং, বলো যে আমার কি পরিমাণ আমার লাগবে ম্যাটেরিয়ালস, কি পরিমাণ ইকুইপমেন্ট লাগবে, তো আমি কি সবগুলো একবারে কিনবো নাকি আমি স্টেজে কিনবো, ধাপে ধাপে কিনবো, এটা ডিসিশন তুমি নেবে। এটা হলো প্রকিউরমেন্ট স্টেজের কাজ বা প্রকিউরমেন্ট অর্ডারটা তুমি প্লেস করে দেবা, তুমি কি সিমেন্ট ব্যবহার করবা, কি রড ব্যবহার করবা, এটা ডিপেন্ডস অন ইউ। এরপরে তোমার যে স্টেজটা থাকবে আমরা বলি কনস্ট্রাকশন স্টেজ, দ্যাট ইজ দা মানে ফাইনাল ইমপ্লিমেন্টেশন স্টেজ অফ দা এনি প্রজেক্ট। তো এইটাকে আমরা বলি হচ্ছে যে এই কনস্ট্রাকশন এবং প্রি কনস্ট্রাকশনটা কিন্তু একসাথে চলতে পারে, অসুবিধা নেই। তুমি মনে করো না যে কনস্ট্রাকশন টা আগে প্রি কনস্ট্রাকশন করতে হবে তারপর কনস্ট্রাকশন, ব্যাপারটা এরকম না, এটা সিমিলটেনিয়াসলি কাজ চলতে পারে। তো এখানে হলো যে তোমার কন্ট্রাক্টের যে পেমেন্ট শিডিউলটা থাকবে সেই শিডিউল অনুসারে কাজগুলো হইতেছে কিনা, প্রোগ্রেস অনুসারে তুমি পেমেন্ট দেবা তোমার সাব কন্ট্রাক্টরে। তো এই জিনিসগুলো তোমাকে দেখতে হবে কনস্ট্রাকশন ফেজে। লাস্ট ওয়ান তো ওনার অকুপেন্সি, তোমার হচ্ছে যে তোমার লাস্ট ওয়ান তুমি যখন দেখবা যে
ফাইনালি তোমার কাজটা ক্লোজ হয়ে গেছে, তুমি তোমার যে ওনারকে তুমি এটাকে হ্যান্ডওভার করে দেবো তোমার প্রজেক্টটা, এবং সেখান থেকে তুমি একটা ওয়ারেন্টি বা গ্যারান্টি পিরিয়ড দেবা। সেখান থেকে যদি কোনো ধরনের ড্যামেজ হয় তাহলে তুমি সেটা ক্ষতিপূরণ দেবা, তারপরে তুমি এর দায়ভার নিবা না। এটাকে বলা হচ্ছে ওনার অকুপেন্সি আর কি। বুঝতে পারছো? জি স্যার। ওকে, দেখো এই যে এবার দেখো আগে দেখলাম তো জেনারেল কন্ট্রাক্ট আমরা দেখছি, আগের জেনারেল কন্ট্রাক্ট আমরা দেখছি 4 ধরনের। আমরা এবার বলবো কনস্ট্রাকশন কন্ট্রাক্ট, স্পেসিফিক খুবই। কনস্ট্রাকশন কন্ট্রাক্ট আমরা যেটাকে বলি শিডিউল বলি, তোমরা টেন্ডারে শুনছো কিনা, টেন্ডারবাজি দেখছো কিনা জানি না, ওটা শিডিউল বলা হয়। এখানে তোমার যে ডিজাইন, এস্টিমেশন, তোমার রেট কোড, মানে মোটামুটি একটা প্রজেক্টের জেনারেল স্পেসিফিকেশন, তোমার কি কি ধরনের টার্মস এন্ড কন্ডিশন থাকবে সবগুলো এখানে দেয়া থাকে। তো এই যে কনস্ট্রাকশন কন্ট্রাক্টের এখানে একটা মিউচুয়ালি বা লিগাল বাইন্ডিং এগ্রিমেন্ট আমরা বলি বিটুইন টু পার্টিস বেসড অন দ্য পলিসিস এন্ড কন্ডিশনস রেকর্ডেড ইন ডকুমেন্ট ফর্ম। তার মানে ওই যে আমাদের যে শিডিউল থাকে, শিডিউলের মধ্যে একটা টার্মস এন্ড কন্ডিশন আছে, ওখানে তোমার কন্ট্যাক্ট করতে হয়, দলিলের মাধ্যমে কন্ট্যাক্ট করে। যে আমাদের বাংলাদেশে যে ধরনের সরকারি কাজ হয়, প্রত্যেকটা সরকারি কাজে কন্ট্যাক্ট করতে হয়, তোমাকে মাস্ট বি একটা কন্ট্যাক্ট করতে হবে গভর্নমেন্টের সাথে, যে আমি এই জিনিস দেবো, বিনিময়ে গভর্নমেন্ট আমার টাকা দিবে। তো এই যে কন্ট্রাক্টটা, এই কন্ট্রাক্টটা আবার এখানে 6 ধরনের কন্ট্রাক্ট বলা হয়েছে কনস্ট্রাকশনের ক্ষেত্রে। প্রথমটা লামসাম, যেটা আগেও বলছি তোমাকে। দ্বিতীয়টা হচ্ছে আইটেম রেট বা শিডিউল কন্ট্রাক্ট। আইটেম রেট অনুসারে তুমি যদি একটা ইট লাগাও তুমি 8 টাকা পাবা, দুইটা ইট লাগালে তুমি 16 টাকা পাবা, এরকম থাকে। আরেকটা হচ্ছে যে লামসাম এন্ড শিডিউল কন্ট্রাক্ট। এটা হচ্ছে যে তোমার শিডিউল কন্ট্রাক্টে তুমি দেখা গেল যে হঠাৎ করে দেখা গেছে যেখানে 5টা ইটের বাজেট দেওয়া ছিল, কিন্তু দেখা গেছে ইট লাগছে যে 10টা, তখন তোমাকে কি করতে হবে? তখন অবশ্যই তোমাকে টাকা দিতে হবে, সেটা অবশ্যই 5টা ইটের বেশি টাকা দিতে হবে। এই জন্য বলা হচ্ছে লামসাম প্লাস শিডিউল কন্ট্রাক্ট। এবার কস্ট প্লাস পি, আগে বলছি তোমাকে, কস্ট প্লাস পার্সেন্ট অফ কস্ট কন্ট্রাক্ট। তার মানে হচ্ছে যে তোমার যদি কখনো 100%-এর উপরে যদি কোনো কাজ, মানে তোমাকে বরাদ্দ কথা ছিল 10 লাখ টাকা, তুমি খরচ করে ফেলছো 13 লাখ টাকা, তো এখন আমার 3 লাখ টাকা তুমি আমার কাছে চাইতেছো, আমি তোমাকে দেবো কিনা? আমি বলছি যে আমি আমার প্রজেক্টের থেকে প্লাস মাইনাস 10% যদি টাকা অতিরিক্ত লাগে আমি তোমাকে দিতে পারবো, এর বেশি দিতে পারবো না। 10 লাখ টাকার কাজের 10% যদি অতিরিক্ত হয় তাহলে কত হয়? 11 লাখ টাকা। আমি তোমাকে 11 লাখ টাকা দেবো, তুমি 13 লাখ টাকা খরচ করছো। আই ডোন্ট, মানে আমি এটা আমি ফেয়ার মনে করতেছি না, আমি দিতে পারবো না আর কি, সোজা কথা। আর একটা হচ্ছে স্পেশাল কন্ট্রাক্ট, সেটা হচ্ছে যে তুমি এই সবগুলো কন্ট্রাক্টে একসাথে করে তুমি একটা কন্ট্রাক্ট বানিয়ে নিতে পারো তোমার মতো করে, সেটাকে বলা হচ্ছে স্পেশাল কন্ট্রাক্ট। এই কথা বোঝা গেছে? জি স্যার। কোনো কোশ্চেন আছে নাকি? কোনো কোশ্চেন আছে নাকি ওই ব্যাপারে? না স্যার। ওকে, দেখো আমরা প্রথম যেটা পড়াইছিলাম সেটা হচ্ছে তোমার যে আমরা যে প্রজেক্টের একটা ফেজ পড়াইছিলাম, যে ইনিশিয়েটিং, প্ল্যানিং, তারপর হচ্ছে তোমার এক্সিকিউটিং এন্ড কন্ট্রোলিং, তাই না? পড়াইছিলাম না? আর লাস্ট ওয়ান ইজ দ্য ক্লোজিং, তাই না? পড়াইছিলাম কিনা? তো এখানে একটা প্রজেক্টের লাইফ সাইকেল বলতে, আমরা একটা প্রজেক্ট যখন স্টার্ট আপ হয় তখন তার একটা সাইকেল থাকে। এই সাইকেলে কিছু বেসিক ক্যারেক্টারিস্টিক্স আছে। যেমন বাংলাদেশ ক্রিকেট দল আগে যখন খেলতো তখন দেখবা যে প্রথম হয়তো উইকেট যায় না, রান তুলতে পারে না, কিন্তু ভালো একটা রান হয়েছে, দেখা গেল 10 ওভারে 50 রান করছে, খারাপ না। 20 ওভারে রান করছে 100, খারাপ না। উইকেট গেছে 2টা।
তারপর যেই নাকি ঝপাঝপ টপাটপ পড়া শুরু করে দেখবা যে 150 এর মধ্যে অল আউট। এটা কিন্তু একটা বেসিক ক্যারেক্টারিস্টিক্স। এটা তার সাইকেল বলা যায় যে এটা বেশি তারা লেট করে না, যখন সবাই আউট হওয়া শুরু করে একবারে আউট হইতে থাকে, তাই না? তো এই একটা প্রজেক্টের ক্ষেত্রে একটা লাইফ সাইকেল আছে, আমরা সেই লাইফ সাইকেলটা দেখবো এবং ওইটা ওই প্রথম যে ম্যানেজিং এর প্রজেক্ট আছে ওইটার আলোকেই জিনিসটা থাকে আর কি। তো এখানে 4টা ফেজ বেসিক্যালি আমরা বলি, এটা হলো ইনিশিয়েটিং ফেজ, তারপর বলি আমরা প্ল্যানিং ফেজ, দেন এক্সিকিউটিং ফেজ এন্ড টার্মিনেশন মানে হচ্ছে তোমার ক্লোজিং। এখানে কন্ট্রোলিং এর ব্যাপারটা ওভাবে আসে না, যেহেতু এটা একটা সাইকেলের ব্যাপার, কন্ট্রোলিং হতে থাকে বাট এটা এই সাইকেলের মধ্যে সাধারণত শো করা হয় না। তো আমরা একটা গ্রাফ যদি দেখি এটা প্রজেক্টের লাইফ সাইকেলটা কেমন হয়, এই একটা প্রজেক্টের লাইফ সাইকেল। যে কোনো প্রজেক্ট, পৃথিবীর যে কোনো প্রজেক্ট যেভাবে বলো না কেন, সেই প্রজেক্টটা যখন ইনিশিয়ালি যখন শুরু হয় টাইম ফেজে, তখন তার প্রোগ্রেসটা খুবই স্লো থাকে, খুবই স্লো, এটা স্টার্টিং অফ দ্য প্রজেক্ট। এরপরে প্রজেক্টের কাজ মোটামুটি এই যে বলে ড্রাগনাইজিং অ্যান্ড দ্য প্রিপেয়ারিং, এখানে একটু প্রোগ্রেসটা একটু ভালো হয় এখান থেকে এই পরের ফেজটায়। আর এবং এখানে খেয়াল করে দাও কস্ট অ্যান্ড স্টাফিং লেভেল এবং খরচ এবং মানুষের হিউম্যান রিসোর্সের যে এফোর্টের ব্যাপারটা, সেটা কিন্তু এই বরাবর এই ওয়াই এক্সিস বরাবর, আর এদিকে হলো টাইম। যত টাইম যাবে খরচ তত বাড়বে বা খরচ করার ক্ষমতা তোমার বাড়বে এবং হিউম্যান রিসোর্স ইনভলভমেন্টটা হিউম্যানের এফিসিয়েন্সিতে বাড়তে থাকবে। এবং একটা পর্যায়ে এসে দেখা যায় যে এইখানটা এসে কিন্তু পিক বলি আমরা, খুব পরিমাণ এখানে খুব বেশি পরিমাণ টাকা খরচ হয়, হিউম্যান রিসোর্স এফিসিয়েন্সি বাড়ে এবং এখানটায় কিন্তু তোমার এক্সিকিউশন লেভেলটাও হাই থাকে এবং এইখানটাই তোমার আমরা বলি পিক অফ দ্য প্রজেক্ট, পিক পয়েন্ট। এরপরে দেখা যায় যে কাজ প্রায় শেষের পথে, এরপরে কিন্তু আবার কাজের প্রোগ্রেসটা আস্তে আস্তে কমে। আমরা বলি যে ফাইনাল টাচ আপ, যে কোনো বিল্ডিং এর ক্ষেত্রে দেখবা যে টাচ আপ করতে অনেক সময় লাগে, এই এখানে রং নাই, ওইখানে রং লাগাও, এখানে দরজা লাগাও, এখানে জানলা লাগাও। তো এই ক্ষেত্রে কিন্তু তোমার ক্লোজিং অফ দ্য প্রজেক্টের ক্ষেত্রে আবার হিউম্যান এফোর্টটাও কম লাগে, কস্টটাও কম লাগে এবং তোমার এখান থেকে সময়টাও কম লাগে, কিন্তু কাজের প্রোগ্রেসটা খুবই কম থাকে। এদিকে এসে তোমার এই প্রজেক্টটা শেষ হয়ে যায়। তার মানে যে কোনো প্রজেক্ট খুবই স্লো স্টার্ট হয়, মিডল অফ দ্য প্রজেক্টের খুব হাইলি রাইজ করে প্রোগ্রেস এবং লাস্টের দিকে প্রজেক্টের প্রোগ্রেসটা আস্তে আস্তে কমে আসে, এফিসিয়েন্সিটা কমে আসে বা এখানে তোমার কস্টিংটা আস্তে আস্তে কমে আসে। এইটা হচ্ছে একটা প্রজেক্টের বেসিক ক্যারেক্টারিস্টিক্স লাইফ সাইকেল। কথা কি বোঝা গেছে নি বাংলার জনগণ? জি স্যার, বোঝা গেছে। আর কোনো কোশ্চেন? না স্যার, কোশ্চেন নাই স্যার। ওকে, তার মানে হচ্ছে যে এই যে প্রজেক্টের আমাদের প্রথম যে জায়গাটা আছে, এখানে কিছু ইনিশিয়েটিং ফেজের কিছু কথাবার্তা এখানে লেখা আছে, যেটা আগে তোমাদেরকে পড়াইছিলাম ওটা ইনিশিয়েটিং, যেটা ওইটা আগের মতো ইনিশিয়েটিং, ওটা তুমি ইচ্ছা করলে ওখান থেকে এনেও তুমি এখানে অ্যাড করে দিতে পারো ইনিশিয়েটিং ফেজটা। তারপর হচ্ছে তোমার প্ল্যানিং ফেজটা তুমি ইচ্ছা করলে আগের মতো আগের যে স্লাইডটা যেখান থেকে আসি প্ল্যানিং এর ফেজের যে কথাবার্তা লেখা আছে, তুমি ইচ্ছা করলে সেটা এখানে দিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই, দুটো জিনিস একই রকম। ঠিক আছে? এরপরে তোমার হচ্ছে এক্সিকিউটিং ফেজ, আগে আমাদের গত ইয়াতে ছিল হচ্ছে এটা হলো আমাদের ইমপ্লিমেন্টেশন ফেজ ছিল বা এক্সিকিউশন ফেজ ছিল, তুমি ইচ্ছা করলে ওই কথাগুলো এখানে লিখে দিতে পারো। এবং টার্মিনেশন বা আমরা ক্লোজিং ফেজ বলতেছি, এটাও ইচ্ছা করলে তুমি ওই ইয়ার থেকে নিয়ে নিতে পারো, মানে আমাদের যে কন্ট্রোলিং বা ক্লোজিং এর যে অংশটা আছে ওখান থেকে তুমি নিয়ে নিতে পারো। ঠিক আছে? তো এখানে কিছু জেনারিক কথাবার্তা আছে, জেনারিক কথাবার্তা আছে মানে কিছু ফান্ডামেন্টাল কথাবার্তা আছে, যে কথাবার্তাগুলো আমি সাইকেল লিখে পড়াইয়া বলছি তোমাদের, সেই কথাগুলো বলা আছে। দেখো, at the start of the project, cost and staffing levels are low and reach a peak when the work is in progress and in again start of drop rapidly as the progress project being to halt. তার মানে যে আমি যে কথাগুলো একটু আগে তোমাকে বলার চেষ্টা করছি সেটাই এখানে রাইট আপ করা হয়েছে, যে শুরুতে খুব কম প্রোগ্রেস হয়, মিডল অফ দ্য প্রজেক্টে পিক প্রোগ্রেস এবং লাস্টে যখন কাজটা শেষ হয়ে যাবে তার আগে প্রোগ্রেসটা খুবই স্লো হয়। Then হচ্ছে the typical cost and static curve does not apply to all project. এই যে আমি যে তোমাদের প্রজেক্টটা দেখাইছি সেটা কিন্তু সব প্রজেক্টের ক্ষেত্রে এই ধরনের কার্ভ নাও হইতে পারে, এখান থেকে একদম হালকা পাতলা ডেভিয়েশন হইতে পারে, বাট এরকম হুবহু এরকম আশা করা যায় না। রিস্ক এন্ড আচ্ছা
তারপর দেখো risks and uncertainty are their peak at the beginning of the project. দেখা যায় যে কোনো প্রজেক্টের ক্ষেত্রে রিস্ক এবং আনসার্টেনিটির যে প্রশ্নটা থাকে যে আসলে প্রজেক্টটা সাকসেসফুল হয় কিনা, প্রজেক্টের ফিনান্স পাওয়া যাবে কিনা, এই ধরনের স্কিল ম্যান পাওয়ার বাংলাদেশে আছে কিনা, এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু প্রথমে এইগুলো থাকে, কিন্তু একটা পর্যায়ে যাওয়ার পর এই কোশ্চেনগুলো ডিমিনিশ হয়ে যায় বা এই প্রশ্নগুলো নালিফাইড হয়ে যায় না, দেখা যায় যে প্রজেক্টটা আসলে ভালোভাবে রান করছে। দেখা যায় যে the ability to affect the final product of the project without impacting the cost drastically is highest at the start of the project. যে কোনো প্রজেক্টে শুরুতে কিছু বেশি টাকা পয়সা খরচ হয়, তখন আমরা কি বলি দূর এই কাজই লাগবে, কাজ করার দরকার নাই, হ্যাঁ এত টাকা খরচ হয় কাজ করবো না, কিন্তু শুরুর ক্ষেত্রে কিন্তু একটু বেশি খরচ হয় এবং শেষের দিকে একটু কম খরচ হয়। তো আমরা অনেক সময় দেখা যায় একটু নার্ভাস হয়ে যায় যে প্রথমে এত টাকা খরচ হয়ে গেল। তো এটা এটা একটা ব্যাপার, কিন্তু আমাদের প্রজেক্টের যে ক্যারেক্টারিস্টিক্স তাতে কিন্তু এটাই স্বাভাবিক, তাই না? দেখো আরো কিছু প্রজেক্টের লাইফ সাইকেলের কথা বলা আছে, মানে কিছু বলা, যেমন প্রজেক্টের টাইমের সাথে সাথে কস্টটা এরকম করে আস্তে আস্তে করে কস্টটা বাড়তে থাকে বা কস্টের এবিলিটিটা বাড়তে থাকে, কস্ট খরচ করার ক্ষমতা তোমার বাড়ে এবং প্রথমে খুব হাই রিস্ক থাকে এবং কাজের প্রজেক্টের শেষের দিকে গিয়ে রিস্কটা কমে আসে, রিস্ক এবং আনসার্টেনিটিটা কমে আসে। তো এখানে একটা জিনিস দেখো, একটা কনস্ট্রাকশনের টিপিক্যাল প্রজেক্ট লাইফ সাইকেল, একটা কনস্ট্রাকশন প্রজেক্ট আমরা যদি বলি একটা বিল্ডিং বা একটা যদি বলি একটা মানে বড় হাই রাইজ বিল্ডিং বা একটা ব্রিজ বা একটা কালভার্ট, তাহলে এখানে দেখো প্রজেক্টের এগুলো প্রজেক্ট গো ডিসিশন আসে, এখানে এখানে ফিজিবিলিটি স্টাডি করা হয়, স্টাডি করে স্ট্র্যাটেজি ডিজাইন করা হয়, অ্যাপ্রুভাল করা হয়, তারপর সিদ্ধান্ত নেওয়া হয় whether it will be go forward or not, এটাকে প্রজেক্টের সামনে যাবে কি যাবে না। তারপর হচ্ছে এই জায়গা মেজর কন্ট্রাক্ট কিছু স্ট্র্যাটেজি থাকে, প্ল্যানিং করা থাকে, ডিজাইন করে ফেলে, কস্টের শিডিউল এবং ডিটেল প্ল্যানিং প্রোডাকশন ড্রয়িং এখানে চলে আসে। তার ফলে এই সময়টা কিন্তু দেখো প্রোগ্রেসটা খুবই অল্প হয়েছে কিন্তু সময়টা কিন্তু খুব বেশি নিয়ে ফেলতেছে। কিন্তু তারপরে তুমি এখানে খেয়াল করে দেখো, এখানে বলা হচ্ছে এক্সিকিউশন বা প্রোডাকশন স্টেজ, এই স্টেজে কিন্তু দেখো প্রোগ্রেস গুলো খুবই তাড়াতাড়ি প্রোগ্রেস হচ্ছে কিন্তু সময় নিচ্ছে খুবই কম, এবং এখানেই ম্যানুফ্যাকচারিং হয়, ডেলিভারি হয়, বিভিন্ন ধরনের প্রজেক্টের সিভিল ওয়ার্কস করা হয়, ইনস্টলেশন করা হয়, বিভিন্ন ধরনের টেস্টিং করা হয়, এবং এইখানটা এসে দেখা যায় যে আমার প্রজেক্টের ফুল টার্নওভার বলি আমরা, বা আমরা বলি এখান থেকে আমরা প্রজেক্টটাকে ফাইনাল টেস্টিং করে মেইনটেনেন্স করা লাগলে মেইনটেনেন্স করে আমরা প্রজেক্টটা ক্লোজ ডাউন করে দিই, একদম ফুল অপারেশনে ছেড়ে দিই আমরা, এখানেই একদম হাইয়েস্ট পয়েন্ট, আমাদের প্রজেক্টটা ইয়ার দরকার নাই। এখানে কিন্তু দেখো প্রজেক্টের প্রোগ্রেস কিন্তু ডিক্লাইন করে না কনস্ট্রাকশনের ক্ষেত্রে, কিন্তু আমরা থিওরিটিক্যালি কিন্তু ডিক্লাইন করার কথা, সরি প্র্যাকটিক্যালি কিন্তু ডিক্লাইন করবে। দেখা যাবে অপারেশনাল মেইনটেনেন্সে হয়তো 7 দিন ধরে নিয়েছিলাম, দেখলাম যে 2 মাসেও কাজ শেষ হয় নাই, কারণ এত পরিমাণ বাংলাদেশের ক্ষেত্রে এত পরিমাণ জগা খিচুড়ি থাকে যে আসলে সেই প্রোগ্রেসটা শেষ করতে পারে না, কারণ কোত্থেকে ইলেকট্রিক্যাল লাইন গেছে, কোত্থেকে কারেন্ট গেছে, কি গেছে সে নিজেই জানে না। সো সে কিন্তু ইনস্টলেশন বা কমিশনিং এর ক্ষেত্রে সে হিমশিম খেয়ে যায়। কথা কি বোঝা গেছে নাকি? এভাবে কোন কোশ্চেন আছে? আচ্ছা তারপরে দেখো যে এখানে আরেকটা প্রজেক্ট আছে, এটা একটা ফার্মাসিউটিক্যালের প্রজেক্ট, এটা ফার্মাসিউটিক্যাল কোম্পানির ক্ষেত্রে প্রজেক্ট আর কি। যেমন আমাদের যে টিকার ক্ষেত্রে দেখছো প্রথম কিন্তু প্রোডাকশন ক্যাপাসিটিটা কম ছিল, এখন কিন্তু বেশ ভালো পরিমাণ বিভিন্ন যে ফাইজার বা যে ল্যান্ড তোমার কি বলা হয় যে বিভিন্ন কোম্পানি যে তাদের কিন্তু 2 বিলিয়ন বা 3 মিলিয়ন পর্যন্ত ক্যাপাসিটি কিন্তু বাড়ছে। সো যে কোনো জায়গায় ড্রাগের ক্ষেত্রে প্রথম স্টার্টিং এটা কিন্তু একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি, এখানে কিন্তু প্রথম ড্রাগটা তৈরি করার পরে এটা কিন্তু তোমার বিভিন্ন ধরনের টেস্ট করা হয়, হ্যাঁ যেটাকে টক্সিসিটি আছে নাকি, মেটাবলিজম আছে নাকি, তারপর কিন্তু ফাইনালি এটা মার্কেটে দেওয়া হয়। এটা একটা মানে ঔষধের ক্ষেত্রে। এখানে আরেকটা তোমার প্রজেক্টের লাইফ সাইকেল, এটাও এরকম বলা হচ্ছে যে কনসেপ্ট বা আমরা যেটাকে ইনিশিয়ালাইজেশন বলতেছি, ডেভেলপমেন্ট আমরা যেটাকে বলতেছি প্ল্যানিং, এক্সিকিউশন এন্ড ট্রান্সফার মানে হচ্ছে তোমার বা ক্লোজ আপ, এটা হচ্ছে একটা প্রজেক্টের বিভিন্ন ভাবে প্রজেক্ট লাইফ সাইকেল উপস্থাপন করা যায়। সো দ্যাট ইজ দ্য এন্ড অফ দিস স্লাইড। কথা কি বোঝা গেছে নি? তো কোনো কোশ্চেন থাকলে করতে পারো।
কোনো কোশ্চেন আছে নি? বাংলার জনগণ সব ঘুমাই গেল হইতো নি? জি স্যার আছে স্যার। তো বলছি যে কোনো কোশ্চেন আছে কিনা। তো এই জিনিসগুলো তোমরা জানতো বা তোমরা এই জিনিসগুলো জানো, তোমাদের আসলে জানার ঘাটতি নেই, বাট এটা কিন্তু ফর্মাল স্ট্রাকচার হইতেই আমরা এভাবেই প্র্যাকটিস করি যে কোনো প্রজেক্টের ক্ষেত্রে বা তোমাদের কোনো অ্যাসাইনমেন্ট দিলে বা তোমাদের কিছু দিলে তোমরা প্রথমে একটু হিমশিম খাও, তারপর একটু ডেভেলপমেন্ট করে তারপরে দেখা যায় যে খুব খুব সুইটলি রান করতে পারো আর কি। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারটা একটু হিমশিম খাও, থার্ড ইয়ার গেলে পরে অনেক মজা লাগে এবং লাস্টে ক্লোজ আপ দেখা যায় যে যা হচ্ছে হচ্ছে না, বের হয়ে যাচ্ছ না, এরকম একটা পরিবেশ তৈরি হয়, তাই না? সো কোনো যদি কোশ্চেন না থাকে তাহলে আজকে ক্লাস এখানে শেষ করতে যাচ্ছি আর কি। আমরা নেক্সট ক্লাসে কন্টাক্ট করব, কন্টাক্ট। আর তোমাদেরকে স্লাইডটা দেওয়া হয়েছিল এটা? এই সিআর নাই তোমাদের? সিআর কই? স্যার এখনো দেন নাই স্যার। কি বলো, সর্বনাশের মাথায় বাড়ি। এই সিআর এখনই তোমার বলো তো যে তোমার মেইল অ্যাড্রেসটা এখনই বলো। আমি তোমার কোন ডকুমেন্ট পাঠাইছিলাম কখনো মেইল অ্যাড্রেসে? না স্যার। আচ্ছা দিচ্ছি তোমাকে। আচ্ছা সিআর তোমার মেইল অ্যাড্রেসটা বলো। AKIL দাঁড়াও, AKIL আকিল, আকিল আলী নাকি? স্যার আমি আপনাকে টেক্সট করছিলাম স্যার। আচ্ছা ঠিক আছে, আমি টেক্সটও পাইছি। আর এই যে তোমার টেক্সট না, মানে এই যে আমি আকিল 952 তাই তো? ইয়েস স্যার। আমি আকিল আলী তোমাকে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে দিচ্ছি। আকিল তোমাকে আমি পাঠিয়ে দিয়েছি, ঠিক আছে? আজকে থাকি পর্যন্ত, আবার করোনা তো লকডাউন হয়েছে, দেখা যাক কি হয়। ঠিক আছে, ওকে সবাই ভালো থাকো, টেক কেয়ার। জি স্যার।